নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাব বুদ্ধদেব গুহর লেখা প্রবেশ। বৌদি, ফোন। সরমা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল। সুমি বিরক্ত হলো। শাওয়ারের কলটা বন্ধ করে উৎকর্ণ হয়ে বলল, উফ, চান করার সময়ও একটু শান্তি নেই তোমাদের জন্য। কে ফোন করেছে এই অসময়ে? বীণা দিদি। ও, বীণা দিদি, ধরতে বলো, আমি আসছি এক্ষুনি। দরজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ছাড়া হাউসকোটটাই জলে ভেজা নগ্ন শরীরে জড়িয়ে ভিজে বাথরুম স্লিপার পায়ে গলিয়ে বাথরুমের দরজা খুলে প্রায় দৌড়ে এলো ড্রয়িং রুমে। অনেক দিনের পুরনো কাজের লোক সরমা বলল, আস্তে আস্তে পড়ে যাবে যে। দেখেছ, সারা ঘর জলময় করে দিলে, কার্পেটটাও ভিজিয়ে দিলে, এবার নিজেই আছাড় খেয়ে মরবে ফেরার পথে। সুমি ফোনের কাছে পৌঁছতে সরমা বাথরুমের দরজা থেকে বেডরুম আর বেডরুম থেকে ড্রয়িং রুমের সুমির ভিজে গা গড়ানো জল মুছতে বিড়বিড় করতে লাগল। হ্যালো বীণাদি, হ্যাঁ বলো, আমি সুমি। ওপাশ থেকে কি বলা হলো তা সরমা শুনতে পেল না, তবে লক্ষ্য করল যে সুমি তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেখা হয়েছিল? ও, কি বললেন? সত্যি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। কবে? এই শনিবার? না না, অশিস তো বলছিল সুমন ইতিমধ্যেই নিমন্ত্রণ খাইয়ে দিয়েছে। বাহ। না কেন, অশিসের বন্ধু সুদীপের ছেলের জন্য। আর কেন, সবিতাদির থ্রুতে আলাপ হলো, আর দেখো কেমন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলো। কি বলছো? হ্যাঁ, আমি অশিসকে এক্ষুনি ফোন করছি। না, আমাদের কোনো গাফিলতি হবে না। ওকে তো এখন দিনে 10 ঘন্টা পড়াচ্ছি, আর তারপর মিস্টার হবসনের কাছে কোচিংও তো নিতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুমি যাও। না, কি যে বলো, কোনো অসুবিধা হয়নি আমার। চান তো এই 25 বছরে বহু হাজারবার করেছি, আর বেঁচে থাকলে আরও বহু হাজারবার করব। তুমি যা করলে বীণাদি, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বলতে পারছি না। হ্যাঁ, আশিসকে বলবো মেঘুদাকে ফোন করতে। হ্যাঁ। সুমিতার স্বামী একটি এককালীন ব্রিটিশ এবং অধুনা মারোয়ারি মালিকাধীন ফেরা কোম্পানির বড় অফিসার। সে সবে লাঞ্চরুমে ঢুকেছিল। এমন সময় তার পিএস মিস নাগবেকার দৌড়তে এসে বলল, স্যার, ইটস ভেরি আর্জেন্ট। মিসেস বোস ইজ অন ইউর পার্সোনাল ফোন, প্লিজ টেক দ্য কল। অশেষ কার্পেটের উপর বসানো চেয়ার সজোরে ঠেলে উঠে দাঁড়ালো। কথাকটি বলেই মিস নাগবেকার মহিলা পিএসদের জন্য নির্দিষ্ট লাঞ্চরুমের দিকে চলে গেলেন। এখন লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, পিবিএক্সও বন্ধ। চ্যাটার্জি টাইয়ের নট ঢিলে করতে অশেষের দিকে চেয়ে বলল, তা গার্লফ্রেন্ডের ফোন হলে বোঝা যেত, বউয়ের ফোন পেয়ে এখনো এত দৌড়াদৌড়ি। লাঞ্চরুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে অশেষ বলল, আরে ব্যাপার আছে, এসে বলবো সব। সরমা বিরক্ত গলায় বলল, উফ বৌদি, তোমার শরীরের আর চুল গড়ানো জলে ঘর যে একেবারে ভেসে গেল গো। আর কত নাই কাজ করবো বলো তো আমি। করো লক্ষ্মী সরমা, চাদুর বোধহয় হয়ে যাবে গো সেন্ট ফেজিয়াসে। কি সেন্ট ফেজিয়াস? সেটা কি গো? উফ, এখন বিরক্ত করো না তো, তোমার দাদা আসছেন ফোনে। বলেই মুখ ঘুরিয়ে সরমাকে বলল, এই সরমা, কাউকে বলো না কিন্তু। মুখ বিকৃত করে গুল দেওয়া কেলে মারি আর দাঁত বের করে সরমা বলল, আমার বই গেছে কাউকে বলতে। আর তাছাড়া এইসব ছেন্টেরও আমি কিছু বুঝি না, ফেজিয়াসেরও না। ওদিকে অশেষ হাঁফাচ্ছিল, একটু ভুঁড়ি হয়ে গেছে। খেলাধুলা সব গেছে, তার উপর নিত্য নৈমিত্তিক পার্টি তো লেগেই আছে। মালিকরা মদ সিগারেট ছোন না, কিন্তু তাদের চাকরির এটা এখন অঙ্গ। উপরতলার সমাজে ঘোরাফেরা কাজ কারবার করতে হলে মদ না খেলে এখন চলে না। দেশ বদলে গেছে, সময় বদলে গেছে।
এখন প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক না হলে বেঁচে থাকা মুশকিল। এই নব্য নগর সভ্যতার র্যাট রেসে ওরা সকলেই সামিল হয়েছে। হাঁপাতে হাঁপাতে অশিস বলল, ওহ বলো সুমি। হ্যাঁ বিনাদি, কি বললে? হয়ে যাবে? ওহ সেন্ট ফেজিয়ার্সে? সত্যি বলছো? ও মাই মাই, আই উইল গেট ড্রাঙ্ক টু নাইট। তুমি একটি সুইটি পাই ডার্লিং। আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। চাঁদু কোথায়? পড়ছে। কি পড়ছে? এখন তো সামস করছে। ভেরি গুড। আর তুমি কি করছো? আমি তো চান করছিলাম। ডার্লিং, যাও যাও, ভালো করে চান করো আজকে। উই উইল বিট ইট আপ টু নাইট। ছাড়ছি। হ্যাঁ কি বলছো? কাউকে বলবো না? চ্যাটার্জিকেও না? কেন? কি ওর বোন পৌ চেষ্টা করছে সেন্ট ফেজিয়ার্সে? ও মাই গুডনেস, থ্রু দ্য সেম সোর্স? সত্যি? ওহ ভাগ্যিস বললে। না না, পাগল নাকি? আর বলছি না। ফোন ছেড়ে দিয়ে লিফটের বোতাম টিপল অশেষ। ফোন ধরতে আসার সময় উত্তেজনায় লিফট ডাকার জন্য আর অপেক্ষা করার তর্স হয়নি। লাঞ্চরুমে ততক্ষণে অনেকেই এসে গেছেন। মকবুল বেয়ারা স্যুপও সার্ভ করে দিয়েছে। চ্যাটার্জি উল্টো দিকে চেয়ারে বসেছিল। স্যুপ স্পুন দিয়ে স্যুপ মুখে তুলে বলল, আরে হলোটা কি? চ্যাটার্জির চোখে চোখ রেখে অশেষ ডাহা মিথ্যে কথা বলল, না না, তেমন কিছু নয়। সুমিতার এক ফার্স্ট কাজিনের ফার্স্ট প্রেগন্যান্সি তো, বেলভিউতে অ্যাডমিশন নিয়েছিল, তাই এক্ষুনি খবর এসেছে যে ছেলে হয়েছে। ও হলো, বাপ মায়ের এবার অশান্তি শুরু হলো। আই রিয়েলি পিটি দ্য পেরেন্টস। কেন? এ আবার কি কথা? বারে, ছেলে হতে আর কি মুশকিল? ইজিয়েস্ট ব্যাপার তো সেটাই। এই মুহূর্ত থেকে স্কুলের অ্যাডমিশন নিয়ে ভেবে মাথার চুল পেকে যাবে। আমার 1 বছরের বড় দাদার বিয়ে হয়েছে 10 বছর, জানো? নিউ আলিপুরে থাকে। কোনো ইস্যুই হলো না এই ভয়ে 4 বছর। 5 বছরের মাথায় প্রিন্স অফ ওয়েলস এলেন, কিন্তু তাকে এখন স্কুলে ভর্তি করতেই চুলপি পেকে গেছে। শুধু তাই নয়, আমাদের সকলের তো দেখো না। দেখি একটা সোর্স আছে, তাকে ধরেছি। তা তোমার ছেলের কি হলো? হলো কিছু? কই আর হলো না। স্কুলে ভর্তি করার সোর্স না থাকলে ছেলে মেয়েকে পৃথিবীতে এনে ভাসিয়ে দিয়ে লাভই বা কি? আরে আমার দাদা বৌদিও তো তাই বলছে। কথাটা ভুল বলে না গো। সকলেই তো ভাই তোমার মতো ওয়েল অফ নয় যে ছেলেকে দুন স্কুল বা আজমির বা গোয়ালিয়রে পাঠাবে। সকলের শ্বশুরমশাই তো আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। যোগেশদা মানে যোগেশ ঘোষ চিফ ইঞ্জিনিয়ার। পূর্ব বাংলার কোথায় যেন বাড়ি ছিল। খ্যাঁক করে হেসে উঠলেন বিদ্রুপের গলায়। কি হলো, হাসছেন যে? চ্যাটার্জি ও অশেষ দুজনে একসঙ্গে জিজ্ঞাসা করল, তা তোমরা ভাইডিরা কোন স্কুলে পড়ছিলা? অশেষ এবং চ্যাটার্জি মুখ চাওয়াচাই করল একবার। অশেষ বলল, দ্যাটস ইরেলেভেন্ট। আমাদের সময় আর এখনকার সময় এক নয়। কেন, আমাগো পোলারা কি ল্যাজ লইয়া জন্মাইতেছে? যোগেশদা সেই মুষ্টিমেয় বাঙালদের একজন, যিনি আজও বাঙাল বলে গর্ববোধ করেন। পূর্ব বাংলার ভাষায় কথা বলেন। বলেন, যাই কও আর তাই কও, এই আইসেন বৈসেন কইলে যতটা ভালোবাসা ভালোবাসা গন্ধ পাওয়া যায়, তোমাকে ওই আসুন বসুনে তার সিটে ফোটাও নাই। মানুষটি বহু বছর ইংল্যান্ডেও ছিলেন যৌবনে। ইংরেজি বলেন সাহেবদেরই মতন, অথচ বাংলা বলবেন ইচ্ছে করে এমন করে। ওরা বুঝতে পারে না বললে বলেন, এইটাই তো ভাষা আমার। বাঙাল হইয়া করলুম খেলুম মরলুম জ্বললুম কইরা জাত খোয়াইতে পারুম না। আমি হইছি গিয়া লাস্ট অব দ্য মহিকানস, বুঝলা না? অশেষ অথবা চ্যাটার্জির 5 গ্রেড উপরে আছেন। ওর লেভেলের অন্য অফিসারেরা অশেষদের লেভেলের অফিসারদের সঙ্গে মেলামেশা বিশেষ করেন না, অত্যন্ত ফর্মাল হয়ে থাকেন। লোকে বলে আর 1 বছরের মধ্যেই বোর্ডে যাবেন উনি। অথচ মানুষটা এমন কাঠখোট্টা বাঙালি রয়ে গেলেন, একটুও আধুনিক অথবা সাহেব হতে পারলেন না। এখনো বাড়িতে লুঙ্গি পরেন, শুঁটকি মাছ খান, ভাবা যায় না। চ্যাটার্জি বলল,
ল্যাজ নিয়ে জন্মায় না, কিন্তু আজকালকার দিনকাল কত কম্পিটিটিভ বলুন তো। ভালো স্কুলিং না হলে জীবনে কোথায় হারিয়ে যাবে ছেলে, তা ঠিক আছে? ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে না পড়লে কি কম্পিট করতে পারবে কারোর সঙ্গে? অমানুষিত হয়ে থাকবে। আমার প্রশ্নটার জবাব কিন্তু পায় নাই। তোমরা কিন্তু কও নাই এখনো আমারে তোমরা কোন স্কুলে পড়ছিলা। চ্যাটার্জির বাড়ি বর্ধমান জেলার এক অজ গ্রামে। বর্ধমানেরই একটি স্কুলে সে পড়াশোনা করেছিল। ছাত্র ভালো ছিল। তার বড় মামার মেজো শালার সলিসিটার ফার্মে ঢুকে ল এবং অ্যাটর্নিশিপ পাশ করেছিল কলকাতায় এসে। মির্জাপুরের অন্ধকার মেসে থাকতো। ল পরীক্ষা তো দ্বিতীয় হয়েছিল। এই কোম্পানির ও এখন ল অফিসার। চাকরিতে ঢুকে কোম্পানি সেক্রেটারিশিপটাও পাশ করে নিয়েছে। চেয়ারম্যান নাকি হায়ার লেভেলের কোনো লোককে বলেওছেন যে সেক্রেটারি গজদার সাহেব রিটায়ার করলে চ্যাটার্জি সেক্রেটারি হবে। হয়তো আর বছর 5 লাগবে এবং তারপর বোর্ডে যাবে অ্যাজ এ ম্যাটার অফ কোর্স। আর অশেষদের বাড়ি ছিল খুলনাতে। দেশভাগের পর তার বাবা কলকাতায় ভবানীপুরে শালাদের বাড়ি এসে ওঠেন। ওরা কলকাতারই বাসিন্দা হয়েছিলেন 2 পুরুষ হল। ছেলেবেলায় সেই অসম্মানের দিনগুলোর কথা কখনো ভুলতে পারে না। মিত্র ইনস্টিটিউশনে জায়গা না পেয়ে সে ভর্তি হয়েছিল গিয়ে হারাধন ইনস্টিটিউশনে। নিজেরও বড় হবার, পায়ে দাঁড়াবার খুব একটা জেদ ছিল। ভালো রেজাল্ট করে প্রেসিডেন্সিতে ঢুকে ইন্টারমিডিয়েট পাশ করবার পর কলকাতায় বসবাসকারী বাবার এক বাল্যবন্ধুর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে ঢুকে সে পরীক্ষা পাশ করে। পরে কস্ট অ্যাকাউন্টেন্সিও করে। ওর বাবা ছিলেন জমিদারের সেরেস্তার মুহুরি। ধুতির ওপর হাফ হাতাওয়ালা ফতুয়া পরতেন। পান জর্দা খেতেন, তাও বেশি নয়, এবং নস্যি। এছাড়া আর কোনো নেশা ছিল না। অশেষের অবশ্য নেশা আছে পাইপ আর হুইস্কির। ওদের দুজনে স্কুলের কথা শোনার পর যোগেশদা বললেন, তোমাগো কথা তো কনফেস করলা, এহনে আমার কথাটা কই। দেশ সাইরা আসনের পর বাবায় তো আমারে দিল এক স্কুলে ভর্তি করাইয়া ওই কুমুদিনী পার্কের অপোজিটে। 5 টাকা মাইনা ছিল রে ভাই। কোন স্কুল কও দেহি? এই দুর্গাপতি ইনস্টিটিউশন। মাইনসে কইতো আমাগো সময় যার নাই কোনো গতি, হ্যাঁ যায় দুর্গাপতি। কিন্তু কইলে কি হয়, যখন তোমাগো সেন্ট ফেজিয়ার্স ভর্তি হওয়ানের লইগা গেলাম গিয়া, ফাদার গেফার কলেজের প্রিফেক্ট স্কুলের নাম শুইন্না কইলেন কি জানো? যা কইলেন তা শুইন্না তো আমার ভিড় মিলাগনের জোগাড়। কি কইলেন? দ্যাটস আ ভেরি গুড স্কুল, সো মেনি গুড স্টুডেন্টস কেম ফ্রম দ্যাট স্কুল। ডক্টর হিতেশ চক্রবর্তী নাম শুনছো? আরে এহনে আমাকে পশ্চিম বাংলার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস এই দুর্গাপতিরই তো ছাত্র। ভেরি হ্যান্ডসাম মানুষ রে ভাই, ভেরি হ্যান্ডসাম। আর আরও জুনিয়র ওই তোমাগো ফুটবলার মুনি গোস্বামী, হেও তো আরও কত পোলায়। স্কুল ফুল এসব বোগাস রে ভাই। আসলে হইতাছে ইন্ডিভিজুয়াল। বাড়িতে মা বাপের ইন্টারেস্ট যদি থাহে আর পোলার নিজের মগজে যদি মাল একটু থাহে, তাহলে সা উপরে উঠা আইবই আইব, তারে ঠেকায় কোন হালায়। তাই যদি না হইতে রে ভাই, তাইলে তো হক্কল ভালো ভালো স্কুল কলেজের হক্কল পোলাই লাইফে একেরে ক্যান্টার কইরা থুইত। লাইফে তাদের মধ্যে কয়জন ভাইসা গেছে আর আমরাই বা কয়জন আসি, কও দেহি একবার। চ্যাটার্জি বলল, আরে যোগেশদা, আপনি বুঝছেন না, দিনকাল সত্যিই বদলে গেছে। আমাদের ছেলেবেলার দিন কি আর আছে? এখন একটা ভালো স্কুলে ছেলের অ্যাডমিশন না করাতে পারলে একটা জীবন একেবারে অন্ধকার। অশেষ বলল, আর সমাজে স্টেটাসটাও তো থাকে না। বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা মিশবেই না আমাদের সঙ্গে। তরে একটা হনুমান সারা আর কিছুই কন যায় না। ভাইবা দেখ ঠান্ডা মাথায়। ভালো স্কুলে, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে এডুকেশন দেয়, তাই কোনো সন্দেহ নাই। কিন্তু এই শিক্ষা লইতে পারে কয়টা পোলায়? হ্যাঁ, যারে কয় রিসেপটিভিটি, তাই যদি না থাহে তাই সে পোলা লবডঙ্কা হইব। আরে তোমরা যা কইতাছো তাই যদি হনের কথা ছিল, তাইলে তো সুদা বড় লোকের পোলারাই লাট বেলাট হইতো আনে।
লাইফে কি তাই দেখোস নাকি? হ্যাঁ, চারধারে চক্ষু মেলা দেখোস না নাকি তোরা? হ্যাঁ, আপনার ছেলে যে এখন স্টেটসে আসে সে কোথায় পড়েছিল? হেডার মাথায় তো বাপের মতো ভালো ছিল। হেডারে তো আমি দিয়েছিলাম নরেন্দ্রপুরে, বৌদি লইয়া গিয়া দিয়া আইছিল। তারপর তো প্রেসিডেন্সি, বরাবর তো স্কলারশিপ লইয়াই পড়ছে। ও তাই বলুন, সকলের ছেলেরাই তো ব্রিলিয়ান্ট হয় না। যাদের মগজ শার্প নয় তারা কি জীবনে বড় হবার চেষ্টা করবে না? ইডিয়েটের মতো কথা কইতাছ তোমরা। কোনো পোলার মগজই 5 বছরের সাপ থায় না। মগজরে পরিষ্কার করণের ধার দেওনের তো তখনই আরম্ভ। তোমাকে লইয়া হত্যি পারণ যায় না। লাঞ্চের পর নিজের নিজের ঘরের দিকে যেতে যেতে চ্যাটার্জি আর অশেষ বলল, বাঙালকে নিয়ে সত্যি পারা যায় না। কোন যুগে যে বাস করেন যোগেশদা, জ্ঞান দেবার বেলায় বড় বড়। চ্যাটার্জি বলল, আরে বাংলাদেশের কোন জায়গার বাঙালুনি রে, কে জানে? আমি তো বাংলাদেশের গায়ের গন্ধও মুছে ফেলেছি। যাই বলিস, বাঙাল তো তুইও। তো যোগেশদার মতো গ্রোস নোস। তোর মধ্যে একটা রিফাইনমেন্ট আছে। বাঙাল অরিজিনাল হলে বড় ইগো থাকে তাদের, কি বল? অশেষ হঠাৎ গলা নামিয়ে বলল, হয়তো। ওর বাবার কথা মনে পড়ে গেল। বাবারও ইগো ছিল, ভেঙে যেতে রাজি ছিলেন, কিন্তু মচকাতে নয়। গত বছর বাবা মারা গেলেন ভবানীপুরের সেই গলির বাড়িতেই। শেষ দিকটাতে বাবাকে বড়ই অবহেলা করেছিল অশেষ। এই দিনকালে ইচ্ছে থাকলেও পারা যায় না। চাঁদর বয়স 5। সে পাশের ঘরে শোয়। হালকা নীল কট, ডোনাল্ড ডাক আর ডলফিনদের রঙিন ছবি আঁকা তাতে। ছোট্ট একটা বইয়ের আলমারি আছে, পড়ার টেবিল, নীল রঙা টাইলসের বাথরুম, জামাকাপড় রাখার ছোট্ট নীল রঙা আলমারি। রঙিন টিভির পর্দায় সুখী পরিবার এবং দারুণ সুন্দর অভ্যন্তরের যেমন দৃশ্য দেখা যায়, ঠিক তেমনি করেই অশেষের ফ্ল্যাট সাজানো। মাঝে মাঝে অশেষের মনে হয় যে তার সব বন্ধু বান্ধবের ফ্ল্যাট বা বাড়ি কম বেশি একই রকম করে সাজানো। জীবনযাত্রায় বড় বেশি একঘেয়েমি। সকলেরই একই আশা আকাঙ্ক্ষা। শুক্র শনিবার রাতে এর তার বাড়ি পার্টি, রবিবার সকালে ক্লাবে গিয়ে বিয়ার বা জিন বা ভডকা খাওয়া। অবস্থাপন্ন সমস্ত মানুষই বোধহয় এইরকমভাবেই বাঁচছে, বিশেষত্ব কিছু নেই। হালকা হলুদ রঙের সিল্কের নাইটি পরে চাঁপা ফুল রঙের কম্বলের নিচে শুয়ে বেডরুমের নীল আলোর সুইচটাও নিভিয়ে দিল সুমিতা। একটা হাই তুলল, বলল, শোনো না, আজ ওসব থাক, ভারী ঘুম পাচ্ছে গো, ঠিক আছে? আসলে এরকমই হয়। কি হবে করে এতদিন তুমি কিড আপ হয়েছিল তো, আজ যখন বিনাদির কাছ থেকে খবরটা পেলে তখনই ক্লান্তিতে ভেঙে পড়েছ। যাই হোক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দাঁড়াও, অ্যাডমিশনটা হোক আগে। না চালে বিশ্বাস নেই বাবা, কাউকেই বলো না কিন্তু তুমি, কেউ জানলেই ভাঙচি দেবে। ঠিক আছে। তা বিনাদি কি বললেন? বললেন যে টেস্ট নেবে ওরা। নেবে? আতঙ্কিত গলায় বলল অশেষ, আর বলেই উঠে বসল বিছানাতে। সে কি, তাহলে আর উনি করলেনটা কি? প্রদীপ সেন নাকি তাই বলেছেন ওকে, টেস্টে রিজনেবলি ভালো করা চাই। মাই গুডনেস, আমি তো ভেবেছিলাম সেন্ট লরেন্স, ক্যালকাটা বয়েজ স্কুল, ডন বস্কো, পাঠভবন এসবে আর চেষ্টা করার দরকার নেই। এখন তো দেখছি ঢেলে দিলে একটুও চলবে না। কি করি বলো তো? সুমিতার গলায় কান্নার সুর লাগলো। ওর দিকে সহানুভূতির চোখে চেয়ে অশেষ বলল, অ্যাডমিশন টেস্টটা ছেলের না আমাদের তাই তো বুঝতে পারছি না। দেখো, নিজেদের সব পরীক্ষা, সব বিপদ ধীরে ধীরে প্রায় কাটিয়েই উঠেছি বলা চলে। যখন ভেবেছিলাম সুখের জীবন শুরু হবে, ঠিক তখনই মনে হচ্ছে দুঃখের জীবন আরম্ভ হলো। অথচ আমাদের দুজনেরই এই সুখ অথবা দুঃখের ওপর কিছুমাত্র হাত নেই। ছেলে মানুষ না হলে, ছেলের বউ ভালো না হলে ওদের নিয়ে যা অশান্তি, তা তো আমরা অ্যাভয়েড করলেই পারতাম, বলো? ছি, কি যে বলো তুমি, কি বলছো তুমি? জাদু না থাকলে ভালো হতো, খুশি হতাম আমরা। অমন করে বলো না। কি বলতে চাইছি বুঝছো না তুমি সুমি? ব্র্যান্ডি খাবে নাকি একটা?
ছেলের চিন্তা তো আছেই, তোমাকে দেখেও আমার কম চিন্তা হচ্ছে না। সুমিতা অস্ফুটে কি যেন একটা বলল, বোঝা গেল না। পাশের ফ্ল্যাটের টিবরেওয়ালারা ভিসিআরে কোনো ইংরাজি ছবি দেখছে। এখন রাত 11:30 বেজে গেছে। গম গম করছে আওয়াজ, একটুও কনসিডারেশন নেই। একজন মানুষেরও কনসিডারেশন নেই অন্যের প্রতি। পথের মোড়ে ট্রাফিক কনস্টেবল এক মুহূর্ত না থাকলেই এই সময়টার এই যুগের চরিত্রটা যেন আয়নায় ফুটে ওঠে। চাঁদুরা যে কেমন করে বাঁচবে এই যুগে, বড়ই কষ্ট ওদের কপালে। অশেষ উঠে গিয়ে ড্রয়িং রুমের বাতি জেলে সুমিতার জন্য একটা কনিয়াক আর ওর জন্য একটা হুইস্কি ঢেলে সেলার বন্ধ করে বাতি নিভিয়ে দিল। চাঁদুর ঘরের ফুটলাইটটা জ্বলছে, মৃদু আলোতে আভাসিত হয়ে আছে ঘর। পায়ে পায়ে এগিয়ে গ্লাস দুটো হাতে নিয়েই একবার ছেলের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। পাশ ফিরে দুটো হাত জড়ো করে ঘুমের মধ্যে ছেলেটা কি যেন প্রার্থনা করছে। প্রার্থনা করছে কি ও? ওর বাবা মায়েরই মতো যেন সেন্ট ফেজিয়ার্সে অ্যাডমিশনটা হয়ে যায়। 5 বছরের শিশু, এই স্কুলের অ্যাডমিশনের পরীক্ষাতেও ধরাধরি করে কানেকশন বের করে তাকে পার করাতে হবে। যদি ভর্তি হয়ও, স্কুল লিভিং পরীক্ষায় যদি ভালো না করতে পারে, তখন আবার আরেক পরীক্ষা কলেজে অ্যাডমিশনের, তার উপরে কেরিয়ারের পরীক্ষা। ততদিন কি বাঁচবে আশিস? যা হেকটিক লাইফ লিড করতে হয় ওকে। আজ বোম্বে, কাল মাদ্রাজ, পরশু ব্যাঙ্গালোর, তরশু দিল্লি। আগে আগে বেশ একটা ফিলিং অফ ইম্পর্টেন্স হতো। আজকাল বড় ক্লান্ত লাগে, একেবারেই ভালো লাগে না। তারপর চাকরিতে ঢুকেও তো প্রত্যেক মুহূর্তেই পরীক্ষা, ল্যাং মারামারি, ইঁদুরের মতো কাটাকাটি একে অন্যকে। এই 5 বছর বয়স থেকে চাঁদুর পরীক্ষা শুরু হলো, চলবে আমৃত্যু। জীবন মানেই পরীক্ষা। এই জীবন চাঁদুদের বড়ই সংগ্রামের, খেয়েও খেই, বড় দেশ, ঈর্ষা, বড়ই রেশারেশির হবে। চাঁদুর ঘুমন্ত মুখের দিকে চেয়ে ভাবছিল অশেষ, এই পৃথিবীতে কেন যে আনলো ও আর সুমিতা বেচারিকে। শিশুর শৈশব নেই, কিশোরের কৈশোর নেই, যুবকের যৌবন নেই, প্রৌঢ়র বানপ্রস্থ নেই। প্রতিটি মুহূর্ত টেনশনের, প্রতিযোগিতা। অথচ এই প্রতিযোগিতা কিসের জন্য? ভালো চাকরি, ভালো রোজগার, স্টেটাস, ভালো ফ্ল্যাট, গাড়ি, ফোন, ফ্রিজ, ভিসিআর, শুধু এইটুকু পাওয়ার জন্যই কি একজন মানুষকে পৃথিবীতে আনা? এই প্রতিযোগিতাতে ছিন্ন ভিন্নই যদি হতে থাকে সবসময়, তবে ওরা বাঁচবেটা কখন? জীবন মানে কি শুধু এই সব? বেডরুমে এসে নীল লাইটটা জেলে সুমিতাকে কনিয়াকটা দিয়ে নিজে গাল্প করলো একেবারে অনেকখানি হুইস্কি। সুমিতা সচরাচর ড্রিঙ্ক করে না, কদিন হলো কেমন যেন হয়ে গেছে। বিছানায় উঠে বসে সেও চুমুক দিল। ওকে অন্যমনস্ক করার জন্য অশেষ বলল, বিকালে কি করলে? ও, তোমাকে বলিনি বুঝি? চাঁদুকে মিস্টার হবসনের স্কুলে নামিয়ে দিয়ে রবীন্দ্র সদনে গেছিলাম শ্যামলদাদের সেই প্লে দেখতে। শ্যামলদা ইংরেজিতে বললেন জানো, কি দারুণ ইংরেজি বলেন। আচ্ছা, উনি কি ইংল্যান্ডের হ্যারোতে পড়াশোনা করেছিলেন না ইটেনে? অশেষ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজের কানে আশ্চর্য শোনালেও কথাটা বলল সুমিতাকে। যোগেশদার কাছে শুনেছি উনি নাকি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়েছিলেন। সে কি, লাম আর্টস বা সেন্ট জেভিয়ার্সও নয়? না, ওইসব স্কুলে বড়লোকের ছেলেরাই পড়তে পায় গো। শ্যামলদার বাবা তো খুব অল্প বয়সেই মারা যান। শিশুকালে তার মা অনেকই কষ্ট করে ওকে বড় করেছিলেন। কি জানো তো সুমি, যোগেশদা হয়তো ঠিকই বলেন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল অবশ্যই খুব ভালো স্কুল, কিন্তু ইংলিশ মিডিয়াম তো নয়। মানুষ যদি নিজেকে বড় করতে চায়, যোগেশদার ভাষায়, তার মধ্যে যদি নেওয়ার ক্ষমতা মানে রিসেপটিভিটি থাকে, তাহলে সেই সব ব্যক্তি নিজেদের গুণে একদিন প্রতিষ্ঠানের চেয়েও অনেক বড় হয়ে ওঠেন। আমি সুগতর কাছে শুনেছি যে শ্যামলদা নাকি রেডিওর বিবিসি স্টেশন শুনে শুনেই অন ইংরেজি উচ্চারণ রপ্ত করেছিলেন। সত্যি কিনা জানি না অবশ্য। যে বড় হবে তাকে তার পরিবেশ, অনুষঙ্গ, চারপাশের বিরূপতা কিছুই
ঠেকিয়ে রাখতে পারে না হয়তো। কিন্তু সকলেই তো আর শ্যামলদার মতো ওরকম বড় হওয়ার ক্ষমতা নিয়ে আসে না। আমাদের চাঁদু তো সাধারণ, তুমিও সাধারণ, তাই তো ইচ্ছা করে ছেলেকে একটা ভালো স্কুলে দিই। তুমি যখন অ্যাফোর্ড করতে পারো, আর তাছাড়া ভালো স্কুলিংয়ের তো একটা দাম আছে, বলো? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তবে সত্যিই হয়তো বাবা মায়ের শাসন এবং ছেলের নিজের বড় হওয়ার তাগিদটাও আসল। স্কুলের চেয়ে সেটা জানো তো মনে হয় অনেক বড় একটা ব্যাপার। হঠাৎই ওরা দুজনে চমকে উঠল। দ্রুত কিন্তু লঘু পায়ে পাশের ঘর থেকে চাঁদু দৌড়ে আসছে। স্লিপিং স্যুট পরে চাঁদু তার ছোট্ট চটি ফটফট করে দৌড়ে এলো ওদের ঘরে। সুমিতা লাফিয়ে উঠল বিছানা ছেড়ে, আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে চাঁদু? ভয় পেয়েছ? স্বপ্ন দেখেছ নাকি? দেওয়ালের কোয়ার্টস ক্লকের দিকে চেয়ে দেখল অশেষ রাত 12:20। চাঁদু সে কথার উত্তর না দিয়ে বলল, মামি, সিজার্স বানানে কটা এস? 4টে। তাই তো, আমি তো ঠিকই জানি। সেন্ট ফিজিয়ার্সের সাদা ড্রেস পরা ফাদার বললেন আমি ভুল বলেছি। তুমি স্বপ্ন দেখছিলে? না বাবা, আমি তো অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম। চাঁদুর ঘুম ভাঙা আতঙ্কিত মুখের দিকে চেয়ে সুমিতার দু চোখ সমবেদনায়, অসহায়তায়, ক্রোধে, হতাশায় জ্বলে উঠেই পর মুহূর্তে জলে ভরে গেল। ও মুখ ফিরিয়ে নিল জানালার দিকে। অশেষ চাঁদুকে কোলে তুলে ওদের বেডরুমের বাথরুমে নিয়ে গিয়ে ওর ঘাড়ে, কানের পিছনে, হাঁটুতে এবং গোড়ালিতে জল দিল। স্নায়ু সব ঠান্ডা হয় এরকম করলে, মা বলতেন। মাও এখন ভবানীপুরেই থাকেন সুরেশের সঙ্গে, বড়ই কষ্টে থাকেন। অশেষ কিছু টাকা দেয়, জানে যে তা কিছুই নয়, কিন্তু আর পারে না। ওদের লাইফস্টাইল যে বদলে গেছে। চাঁদু অশেষের গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি না। ঠিক এমনি করেই মাও ওকে বলতেন ছোটবেলায়। মায়ের কাছে 1 মাসের উপর যেতে পারেনি। অশেষের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। চাঁদুকে বলল, পারবে, তুমি ঠিক পারবে টেস্টে। দেখো তুমি এখন চলো, ঘুমোবে লাইক আ গুড বয়। তুমি হাঁদা জ্যাঠার মতো বাঘ শিকার করবে বলো না, ঢিসুম ঢিসুম। তবে ভয় পাবে কেন? চাঁদু ঘোরের মধ্যেই বলল, তাহলে ফাদার কেন বলল সিজার্সে একটা এস? ফাদার জানে না বাবা। না বাবা, তা হয় না। চাঁদুকে শুয়ে গায়ে ওর হালকা নীল রঙা কম্বলটা চাপিয়ে মশারি গুঁজে কপালে একটা চুমু দিয়ে অশেষ বলল, গুড নাইট বাবা, এবার ঘুমো। বেডরুমে ফিরে এসে দেখল সুমিতা এক করুণ অসহায় ভঙ্গিতে শুয়ে আছে। ওর হাতের কনিয়াকের গ্লাস ঢেলে কম্বল ভিজে গেছে। অশেষ কানের কাছে মুখ নিয়ে ডাকল, সুমি, সুমি। কোনো সাড়া নেই। চাঁদুর মা অজ্ঞান হয়ে গেছে। অশেষ তাড়াতাড়ি ওর নাড়ি দেখল। তারপর ডক্টর ভৌমিককে ফোন করল। এই মাল্টি স্টোরেড বাড়ির 10 তলায় থাকেন উনি। তারপর সার্ভেন্টস কোয়ার্টারের বেল টিপল। ডক্টর ভৌমিক এলেন স্লিপিং স্যুটের উপর একটা ড্রেসিং গাউন চাপিয়ে। সুরমাও এলো প্রায় একই সময়। ডক্টর ভৌমিকের ব্যাগটা নিয়ে বেডরুমে এলো অশেষ, সুরমা আর ডক্টর ভৌমিকের সঙ্গে। পরীক্ষা করতে করতে জ্ঞান ফিরে এলো সুমিতার, কিন্তু জ্ঞান আসার আগে ঘোরের মধ্যেই সুমিতা বলল, বিলিভ মি ফাদার, হি নোজ এভরিথিং, বিলিভ মি। ও নার্ভাস হয়ে ভুল বলেছে। সত্যি সত্যি ও সব জানে। ও কি অ্যাডমিশন পাবে না ফাদার? ডক্টর ভৌমিক সব বুঝলেন, বললেন, কবে? এই তো পরশু থেকে আরম্ভ। পরপর সেন্ট লরেন্স, ডন বস্কো, ক্যালকাটা বয়েজ, লামার্টস, সেন্ট ফিজিয়ার্স। সুমিতার প্রেশার মাপলেন। তারপর নিজের ব্যাগ থেকে 2টি 5 মিলিগ্রামের কম্পোজ বের করে দিয়ে বললেন, জল দিয়ে গিলে শুয়ে পড়ুন, কাল ঠিক হয়ে যাবেন। ডক্টর ভৌমিকের দারুণ প্র্যাকটিস। মানুষও নাকি খুব অমায়িক। 4খানা গাড়ি লোকে পেছন পেছনে দৌড়ে বেড়ায়। অশেষ শুনেছে যে ওর বাবাও অত্যন্ত বড় ডাক্তার ছিলেন। উনিও নাকি বিদেশে গিয়ে অনেক ডিগ্রি নিয়ে এসেছেন। আজই প্রথম বিপদে পড়ে ওকে ডাকলো, নইলে ওদের ডাক্তার ডক্টর সেন।
ডক্টর ভৌমিক লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের বোতাম টিপে বললেন, মিসেসের নার্ভাস ব্রেকডাউন মতো হয়েছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। প্রেসক্রিপশন তো লিখেই দিলাম একটা, ওষুধ আনিয়ে কাল সকাল থেকে দিতে আরম্ভ করবেন। লিফটের দরজাটা বোধহয় কেউ খুলে রেখে দিয়েছে। মাল্টি স্টোরিড বাড়ির চাকর আয়ারা রাতে যা খুশি তাই করে। ডক্টর ভৌমিক কিছুক্ষণ মুখ নিচু করে লিফটের অপেক্ষায় থেকে বললেন, আমি জানি না মিস্টার বোস, কলকাতায় আমরা এত বড় লোক বাঙালি আছি, বাঙালি গভর্নমেন্ট আমাদের, আমরা সকলে মিলে কি আমাদের ছেলে মেয়েদের জন্য কটা ভালো স্কুল তৈরি করতে পারি না? কলকাতায় তো বটে, এই সমস্ত মফস্বল শহরেও। হ্যাঁ, স্কুল তো কতই আছে, কিন্তু স্কুলের মতন স্কুল কোথায়, মানে এই ইংলিশ মিডিয়াম আর কি, অশেষ বলল। ডক্টর ভৌমিক বললেন, যেসব স্কুল আছে বাংলা মিডিয়ামের, তাদেরও কি আমরা আধুনিক ও ভালো করে তুলতে পারতাম না? ইংরাজি শিখতে বাহাদুরিটা কি লাগে বলুন তো? নিউ মার্কেটের ফলওয়ালারাও তো ইংরেজি বলে। ইংরাজি শেখার চেয়েও বড় শিক্ষা চরিত্র গঠন। যে সাহেবরা আমাদের বাবাদের শোষণ করেছিলেন, তাদের পোশাক, কমোড, হুইস্কি আর পাইপ নিলাম আমরা, চরিত্রটাই ফেলে দিলাম। তখনকার ইংরেজদের গুণও অনেক ছিল কিন্তু, কি বলেন? হ্যাঁ, আপনি আপনি কোন স্কুলে পড়েছিলেন ডক্টর ভৌমিক? আমি তো বাংলাদেশের পাবনার এক অখ্যাত গাঁয়ের স্কুলে। ও, আপনার বাবা তো এমআরসিপি, এফআরসিএস এসব করেছেন, তাই না? ডক্টর ভৌমিক একবার তাকালেন অশেষের চোখে মুখে, বললেন, আপনাকে এসব কে বলেছে? ভুল শুনেছেন আপনি। আমার বাবা এমবিও ছিল না, পুরনো দিনের এলএমএফ ছিলেন, কিন্তু ডাক্তার ছিলেন ধন্বন্তরী। ও সরি, আমি আপনার সঙ্গে আপনার বাবার কোয়ালিফিকেশন গুলিয়ে ফেলেছিলাম। নিচের দরজা বন্ধ করার আওয়াজ হলো, কারোর হয়তো দয়া হলো। লিফটটা এসে গেল। অশেষ ভদ্রতা করে লিফটের গেট খুলে দিল। ডক্টর ভৌমিক বললেন, না, আপনি সেটাও ভুল শুনেছেন। আমি নিছকই একজন এমবিবিএস ডাক্তার। আপনার ফিসটা? আমি পুরনো দিনের লোক মিস্টার বোস, প্রতিবেশীকে আত্মীয় বলেই জেনেছি ছোটবেলা থেকে। লিফটের মধ্যে মুখ নিচু করে গেটের ভিতরের দিকটা টানতে টানতে বললেন, বোস সাহেব, স্কুল এবং ডিগ্রির সঙ্গে শিক্ষার কিন্তু কোনো সম্পর্ক নেই, হয়তো আয়েরও নেই। ওড়িশা থেকে আসা ভালো কাজ জানা কলের মিস্ত্রি, বিহার বা ইউপি থেকে আসা পানের দোকানদার, এরা সবাই কিন্তু মার্কেন্টাইল ফার্মের অনেক বাঙালি অফিসারের চেয়ে বেশি রোজগার করেন। একমাত্র ছেলেকে নিয়ে কী করতে চান আপনারা, তাই ভালো করে ভেবে ঠিক করুন। কলকাতার ভালো ভালো স্কুলে যেসব ছেলে মেয়ে পড়ার সুযোগ পায় বা পেয়েছে, পরবর্তী জীবনে তারা কি সকলেই কেউকেটা হয়েছে? সো কল্ড খারাপ স্কুলের ছেলে মেয়েদের কাছে হেরে তারা কখনো গেছে কি যায়নি, তাই নিয়ে কিন্তু একটা সার্ভে করার বোধহয় সময় এসেছে। একমাত্র সন্তানকে কি করে তুলতে চান, তাই ভাবুন ভালো করে দুজনে। এটা আপনাদেরই পরীক্ষা। অশেষ লিফটের বোতাম টিপে রেখে দাঁড় করিয়ে দিল লিফটটাকে। কাকুতি ভরা গলায় বলল, কি করতে বলেন আপনি আমাদের ডাক্তার ভৌমিক? কিছুই বলি না, ছেলেকে শিক্ষিত করে তুলুন। জীবিকার সঙ্গে শিক্ষার কোনো বিরোধ যেমন নেই, তেমন কোনো কানেকশানও নেই। যা কিছু করেই একজন মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, এমনকি যদি কড়াইশুঁটির কচুরির দোকানও দেয়, এটাও একটা জীবিকা। আপনি কি সত্যি মনে করেন যে যারা টাই পরে গাড়ি চড়ে অফিসে গিয়ে অন্যের বেশি মাইনের চাকর হয়ে জীবিকা নির্বাহ করেন তারাই শুধু শিক্ষিত আর অন্যরা সবাই অশিক্ষিত? ছেলেটাকে শিশুকাল থেকেই কতগুলো প্রি ডিটারমেন্ট আইডিয়াজের চাকর করে তুলবেন না, ওদের মানুষ করে তুলুন। ভালো স্কুলে অ্যাডমিশন হলে ভালো, কিন্তু তা না হলে যে তার জীবন বৃথা, এমন মনে করার মতো মূর্খতা কিন্তু আর নেই।
ফটফট করে ইংরাজি ফুটলেই যে শিক্ষিত সে জীবিকায় সফল হবে তার কিন্তু কোনো মানে নেই। আর তাছাড়া জীবিকার জন্য তো জীবন নয়, জীবনের জন্যই জীবিকা। অশেষের হাতের আঙুল আপনা থেকেই ঢিলে হয়ে এলো। লিফটটা উঠে গেল ওপরে। ওর মনে হলো ডক্টর ভৌমিক যেন ওকে নিচে ফেলে রেখে নিজে অনেক উপরে উঠে গেলেন। সুরমাও তার কোয়ার্টারে যেতে দরজা বন্ধ করে ফিরে এসে অশেষ আরেকটি হুইস্কি ঢেলে বেডরুমে গিয়ে দেখল সুমিতার নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে। 10 মিলিগ্রাম ক্যাম্পুস পড়াতে ঘুমে এলিয়ে পড়েছে ও। গ্লাসটি হাতে নিয়ে দরজা খুলে ও বারান্দায় এসে দাঁড়ালো। বেশ ঠান্ডা পড়েছে কলকাতায় গতকাল থেকে। উল্টো দিকের 14 তলা মাল্টি স্টোরের বাড়িটার কিছু কিছু ফ্ল্যাটে তখনও আলো জ্বলছে। ওই সমস্ত কটি ফ্ল্যাটেও কি 5 বছরের শিশুরা জীবন ও জীবিকার প্রবেশিকা পরীক্ষার জন্য কাঁচির ইংরেজি প্রতিশব্দ বানানে কটি এস আছে তা নিয়ে ব্যতিব্যস্ত? না তাদের বাবা মারা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ভর্তি করতে না পারায় চিন্তাতে সুমিতারই মতো নার্ভাস ব্রেকডাউনে ভেঙে পড়েছেন আলো জ্বালা বেডরুমগুলিতে? অশেষের চোখে হঠাৎই বাঙাল খাঁটি সোজা কথার মানুষ যোগেশদার মুখটি ভেসে উঠল। এক ঢোকে হুইস্কিটা শেষ করে দিল ও। ওর মনে হলো এই মুহূর্তে ওদের মতো অনেক দম্পতি শুধু নন, ওদের নয়নমণি চাঁদুদের মতো কিছু শিশুই শুধু নয়, পুরো বাঙালি জাতটাই বোধহয় এক ধরনের নার্ভাস ডেবিলিটিতে ভুগছে। ক্যাম্পাস খেয়ে ঘুমোলে সেই জড়তা হয়তো শুধু বাড়বেই। যা দরকার তা জেগে থাকার, দু চোখ খুলে রাখার, সবাই যা করে সবাই যা ভাবে তা না করে নিজের পরিবেশ ও নিজস্ব পরিপ্রেক্ষিতে ঠান্ডা মাথায় বোধহয় একটু ভাবা দরকার। ভালো চাকরি আর বেশি মাইনেই যে তাদের অনেক আদরে আনা সন্তানের জীবনে একমাত্র গন্তব্য নয়, এই কথাটা হঠাৎই ওর মনে হলো। ভালো থাকা, ভালো পড়া, ভিসিআরের পয়সার চক্করে ফেঁসে গরিব বাঙালিদের যা কিছুই গর্ব করার ছিল একদিন, তার সবই বুঝি খোয়াতে বসেছে তারা। সুমিতা কাল যা বলে বলুক, সকালে কোনো বাঙালি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে চাঁদুকে। তারপর সেই স্কুল যাতে তার সন্তানকে যথার্থ শিক্ষিত করে তুলতে পারে সেই জন্য নিজে তো বটেই, চ্যাটার্জি, যোগেশদা, ডক্টর ভৌমিক এবং অগণ্য বাঙালিদের কাছে সাহায্য চাইবে অশেষ। সরকারের উপর সব দিক দিয়ে চাপের সৃষ্টি করবে। কেরালাও তো কমিউনিস্ট, কিন্তু শিক্ষিতের হার সেখানে কত বেশি। অশিক্ষিত বেকার মানুষ বাড়লে ভোট পেতে সুবিধে নিশ্চয়ই হয়, কিন্তু রাজ্যের কি হয় তা ওদের বোঝার সময় এসেছে। এই জাতটিকে এমন ঘোরতর স্নায়বিক দৌর্বল্য থেকে টেনে তোলাটা শুধুমাত্র তার নিজের ছেলেকে অতি স্বল্প সংখ্যক অবস্থাপন্ন ঘরের ছেলেদের স্কুলে তথাকথিত শিক্ষিত করে তোলার স্বার্থপর ইচ্ছে থেকে অনেকই বড় ব্যাপার। চাঁদু ডাকল, বাবা। তাড়াতাড়ি ঘরে গেল অশেষ বারান্দা থেকে। বাবা, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ডাক? না বাবা, রোনাল্ড রিগান। কিন্তু এইসব আর তোমাকে এখন মুখস্থ করতে হবে না। তোমাকে আমি পড়াবো কাল থেকে শিশু ভোলানাথ, অবন ঠাকুরের রাজকাহিনী, বিভূতিভূষণের পথের পাঁচালী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, সুনির্মল বসুর ছন্দের টুংটাং। কাল থেকে দেখবে পড়াশোনাটা কত আনন্দের, কত মজার। আজ ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। সিজার্সের এস নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। কাঁচি আমাদের অনেক ভালো। রাতারাতি এক অদৃশ্য কাঁচি দিয়ে তোমাকে এই মিথ্যে কষ্টর থেকে বিচ্ছিন্ন করে এক সুন্দর দিশি জগতে ফিরিয়ে আনবো আমি। এবার ঘুমোও তুমি, আমার আদরের ধন। তোমার স্বপ্নে পরীরা আসুক, সুখসারী, সুয়োরানী, দুয়োরানী আসুক, ফ্যান্টাম আর সাদা পোশাকের ফাদাররা নাই বা এলেন। বাবা, তুমি আমার সঙ্গে শোবে? হ্যাঁ, নিশ্চয়ই শোব। চাঁদুর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরল একদা ব্রিটিশ, অধুনা মারোয়ারি কোম্পানির ইংরেজি ফুটনো চাকর। ওর বুকের মধ্যে ছেলেবেলার সব বোধ ফিরে এলো। কানে এলো গ্রামের রাত পাখির শীতার্ত স্বর, নদীর উপরের হাওয়ার হুহু শব্দ। নাকে এলো প্রথম ভোরের খেজুরের রসের গন্ধ। পাকা ধান আর
নদীর কুয়াশার গন্ধর সঙ্গে ভেসে। তার সাথে গন্ধ পেল বড় বড় কই মাছের ধনেপাতা ফুলকপি দিয়ে রাঁধা ঝোলের গন্ধ, বাঙালিয়ানার গন্ধ। ঘুমন্ত চাঁদুকে বুকে জড়িয়ে অশেষ বলল, তোকে আমি শিশুকাল থেকেই এই অপমানের অসম্মানের জগৎ থেকে বাঁচাবো। শিশুকাল থেকে এই হিউমিলিয়েশনের মধ্যে বাঁচতে হলে তুই অমানুষ হয়ে যাবি। তোকে আমি জবরদস্তি বাঙালি করে তুলব। দেখি তুই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেদের সঙ্গে টক্কর দিতে পারিস কিনা জীবনে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্যার আশুতোষ, বিধান রায়, সত্যজিৎ রায় এবং অনেকেই যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ে এত বড় বাঙালি হতে পারেন, তবে তুই পারবি না কেন? তোকে আমি আমার মতো এয়ার কন্ডিশনড অফিসে স্যুট পরা ফ্যাকাশে পুতুল করব না, রক্তমাংসের বিবেক সমৃদ্ধ মানুষ করে তুলব, যেমন অনেক মানুষের দরকার এই মুহূর্তে এই হতভাগ্য রাজ্যে। দেখিস চাঁদু, তুই দেখিস। বুদ্ধদেব গুহর প্রবেশ গল্পটি এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন গল্প যখনই দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটি গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততদিন ভালো থাকুন আপনারা। নমস্কার।